দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি বিমল করের লেখা একটি গল্প বউ নিয়ে খেলা এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প বউ নিয়ে খেলা। শচীন আসতেই তার বন্ধুরা সাদর অভ্যর্থনা করে বলল, আয় আয়, তোর পথ চেয়েই বসে আছি। শচীনের বন্ধু বলতে আপাতত এই ঘরে 4 জন: প্রতাপ, সুবিমল, আশু আর হালদার। 4 জনেরই বয়স 40-এর কাছাকাছি। প্রতাপ হয়তো 40-এ পা দিয়েছে, বাকিরা সামান্য তফাতে দাঁড়িয়ে। প্রতাপের চেহারাও কলকাতার পুরনো বাবুবাড়ির বংশধরদের মতন। গোলগাল, ফর্সা, মাথায় টাক, চোখে চশমা। হগ মার্কেটে ফুলের দোকান প্রতাপের। আর তার বাড়িরই বৈঠকখানায় বন্ধুদের আড্ডা। সুবিমল কলেজের বাংলা টিচার। আগে বোধহয় কবিতা লিখত, এখন রচনা বই লেখে। কবিতার ভাঙা লাইন আর রচনার বইয়ের স্থূলতার মতনই তার চেহারা। চোখ মুখ ভাঙা ভাঙা দেখালেও গায়ে গতরে চর্বি জমেছে। আশু হলো ইনকাম ট্যাক্সের উকিল। ছিপছিপে চেহারা, চোখে মুখে ঝরঝরে হাসি, গালের আধখানা ঝুলপি দিয়ে ঢেকে রেখেছে। হালদারই সবচেয়ে নিরীহ ধরনের, দেখলেই বোঝা যায় অম্লশূলের রুগী। প্রতাপ তার চুরুটের পিছনে কাঠি করতে করতে বলল, গিয়েছিলি? শচীন একপাশে বসল। বসে তার বাঁ হাতটা সুবিমলের দিকে বাড়িয়ে দিল। পালসটা একবার দেখ তো ভাই। সুবিমল বলল, কেন, তোর জ্বর হয়েছে? মাথা নাড়ল শচীন। হার্ট সিং করে যাচ্ছে। বাব্বা, কি জিনিস দেখলাম! জঙ্গলের বাঘ দেখেছি। এ ভাই বাঘের বাবা। আশু বলল, খুলে বলো, আমরা হাঁ করে বসে আছি তোমার জন্য। গজেন কাটলেট আনতে গিয়েছে, এক্ষুনি এসে পড়বে। হালদার বলল, কলকাতায় বড় কলেরা হচ্ছে, কাটলেটটা না খেলেই পারতেন। রাখুন তো মশাই, কলেরা টাইফয়েড করেই আপনি গেলেন। প্রতাপ বলল, ব্যাপারটা বল শচীন। শচীন বলল, ভাই, আমি যথারীতি যথাস্থানে গিয়েছিলাম। একেবারে কাঁটায় কাঁটায় 6টা, 5তলা বাড়ি, তেতলায় অফিস, লিফট নেই। উপরে উঠলাম। অফিসের বাইরের দরজার সামনে টুলে একটা দারোয়ানি মেয়ে বসেছিল, হাতে কাগজ পেন্সিল। নাম লিখে দিলাম। তারপর ডাক পড়ল। সুবিমল হাত বাড়িয়ে আশুর সিগারেটের প্যাকেট টেনে নিল। শচীন বলল, ঘরের মধ্যে ঘর। প্রথম ঘরে জনাচারেক মহিলা, লম্বা, বেটে, কালো, ফর্সা, নানা টাইপের। চেহারায় সব কজনই পুষ্ট। আন্ডার 60 কেউ নয়। বয়স? না না, বয়স কেন হবে, কেজিতে। মহিলারা কফি ব্রেক করছিলেন, উইথ চানাচুর। ঘরে দিব্যি সেন্টের গন্ধ। আমায় দেখে চোখে চোখে খেলা চলল, গলায় ব্লটিং চাপা হাসি। এমন সময় গজেন এলো। লম্বা চওড়া চেহারা, মাথায় চুল কোঁকড়ানো, পরনে পাজামা পাঞ্জাবি, হাতে কাগজের ঠোঙায় কাটলেট। প্রতাপ বলল, ডিস্টার্ব করবি না, বস। যা, কাটলেটগুলো তোর বৌদিকে দিয়ে আয় ভিতরে, চায়ের সঙ্গে দিতে বল। গজেন ভিতরে গেল, হাঁক মারল, আবার ফিরে এলো। শচীন বলল, ঘরের মধ্যে আর একটা ছোট ঘরে ঢুকে দেখলাম দারুণ ব্যাপার। মেঝেতে জুট কার্পেট, একপাশে ছোট সোফা, সামনে সেক্রেটারিয়েট টেবিল, ওপাশে বিশাল চেয়ার, এপাশে একটি মাত্র চেয়ার।
ঘরের একদিকে এক ছোট আলমারি, গোটা দুয়েক ছবি ঝুলছে। তুই বড় বেশি গৌরচন্দ্রিকা করছিস, সুবিমল বলল। শচীন বলল, গাছে না উঠে এক কাঁদি তো হয় না ভাই। ব্যাপারটা চোখে না দেখলে বুঝবে না, তবে মুখে বললাম। তার টেবিলের ওপাশে ছিলেন রেহান লাহিড়ী। রেহান পুরুষ মানুষ নাকি? আশু জিজ্ঞেস করল। না, মহিলা, লেডি, তবে পুরুষের কান কাটেন। একেবারে বয়কাট চুল, চোখের চশমা কালো কট দিয়ে বুকের কাছে ঝুলিয়ে রাখেন। মাঝে মাঝে চোখে পড়েন, আবার ঝুলিয়ে দেন বুকের ওপর। চেইন স্মোকার, রোস্টেড টোবাকো বোধহয়, যা গন্ধ। হালদার বলল, পরনে কি প্যান্ট? না, প্যান্ট নয়, অন্তত আজ প্যান্ট দেখলাম না। শাড়িই পরেছেন, তবে শাড়িটা নেহাত গায়ে জড়ানো, থাকে থাকে খুলে যায়। ব্লাউজ টাউজ ছিল না? আশু চোখ টিপে বলল, যেটুকু থাকার ছিল, মিনিমাম। মুখে নো রংচং, হাতে ডবকা সাইজের ঘড়ি, গলায় এক পাথরের মালা। তা ওজন টোজন কেমন? প্রতাপ জিজ্ঞেস করল। মিনিমাম ৭৫, ৮০ কেজিও হতে পারে। বাপস, হাতি নাকি? আগে না, উনি আদিতে ছিলেন রোহিণী, রোহিণী থেকে রেহান। সুবিমল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হায় বঙ্কিম। আশু বলল, যাক, তারপর কি হলো শুনি। শচীন এবার একটা সিগারেট ধরালো, কয়েকটা টান মেরে বলল, কথাবার্তা হলো তা প্রায় ৮ ঘন্টার মতো। আমায় কফি খাওয়ালেন। গজেন বলল, আরে কি কথাবার্তা হলো সেটাই তো বল, ওটাই তো আসল। শচীন বলল, আমি স্পষ্টই বললাম, একটা ডিভোর্স কেস প্রায় সেটেলড, সেটা আনসেটেল করতে হবে। শুনে রেহান তো প্রথমে চটে গেলেন, বললেন, দেখুন, আমরা মেয়েদের ইন্টারেস্ট দেখার জন্য এই অর্গানাইজেশন খুলেছি। আমাদের উদ্দেশ্য মেয়েদের স্বার্থ দেখা। আপনি ভুল জায়গায় এসেছেন। আমাকে প্রায় উঠিয়েই দিচ্ছিলেন, কিন্তু অত সহজে কি আমাকে ওঠানো যায়? লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি দিয়ে লাইফ শুরু করেছিলাম ভাই, নাকে হ্যাঁ করাতে পারি। মিষ্টি কথা, ন্যাকা কথা, তৈলদান, শেষে পকেট থেকে চেক বই বার করে ১৫১ টাকার অ্যাডমিশন চার্জ দিতেই রেহান আমায় তাদের ক্লায়েন্ট করে নিলেন। খাতায় নামধাম লেখা হলো, আমার নম্বর হলো বলে শচীন পকেট থেকে মানিব্যাগ বার করলো। ব্যাগ হাতড়ে একটা রসিদ, বলল, নম্বর হলো 0031। প্রতাপ হাত বাড়ালো, দেখি রসিদটা। শচীন রসিদটা দিল, দেখল প্রতাপ, বলল, নামটা পশু ক্লেশ নিবারণ সমিতির মতন মনে হচ্ছে যে। হ্যাঁ, মাথা নাড়ল শচীন। রেহানদের সমিতি অনেকটা ওই ক্লাসেরই, ওটা মহিলা পীড়ন নিবারণ সমিতি গোছের। আশু বলল, তা ওখানে আর যেসব জিনিস দেখলে, যারা কফি খাচ্ছিলেন, তাদের কেমন মনে হলো? ক্লেশ আছে? শচীন বলল, ভেতরে থাকতে পারে, ওপরে দেখলাম না। সকলেই বেশ বেশ। আশু জোরে হেসে উঠল। সুবিমল বলল, তোর নজর ভালো। এমন সময় ভেতর থেকে চা এলো, চা আর কাটলেট। গজেন সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল। হালদার বলল, ব্যাপারটা একটু হয়ে যাচ্ছে না? কাটলেট চিবোতে চিবোতে আশু বলল, হবে কেন? যা হওয়া উচিত তাই হচ্ছে। হালদার সাহস করে কাটলেটের দিকে হাত বাড়াতে পারছিল না, গন্ধটা নাকে লাগছিল। প্রতাপ কচকচ করে স্যালাড চিবোচ্ছে, জিভে জল আসছিল হালদারের। না, আসলে আমি বলছিলাম। হালদার ঠোঁট চাটল। ব্যাপারটা তো তেমন সিরিয়াস নয়। শচীনবাবুর স্ত্রী সত্যি সত্যি তো আর ডিভোর্স করছেন না। কে বলল? শচীন আবার খানিকটা কাটলেট মুখে পড়ল।
আর কত সিরিয়াস হবে? আমার বউ আজ 3 সপ্তাহ হলো তার বাপের বাড়ি চলে গেছে। ও বাড়িতে গেলে দেখা করে না, ফোন করলে ফোন ধরে না, চিঠি লিখেছি, জবাব দেয়নি। বলছিল লিগ্যাল হেল্প নিচ্ছে। নিতেই পারে, ওর কেমন এক মাস্তুতো দাদা ছিল, আই থিঙ্ক হার লাভার, প্রি ম্যারেজ। সে বেটা উকিল, এই চান্সে বেটা বগল বাজাবে। প্রতাপ বলল, না না, কাজটা ভালোই হয়েছে। বরং আমি বলবো স্টেটসম্যানে বিজ্ঞাপনটা বেরিয়ে শচীনকে খুব হেল্প করলো, নাকি সুবিমল? সুবিমল চায়ের কাপ টানল। নিশ্চয়ই, একেই বলে গডস ব্লেসিং। বিজ্ঞাপনটা ভাগ্যিস আশুর চোখে পড়েছিল। আশু বলল, আমার চোখে সবই পড়ে। শচীনদার যা হাল দেখেছিলাম। হালদার হাত বাড়িয়ে কাটলেটের সিকিভাগ তুলে নিল। না, আমি বলছিলাম এসব ব্যাপার যদি নিজেরাই সেটেল করা যেত। কেমন করে যাবে? শচীন বলল, আমার বউয়ের 10 দফা দাবি, 4 দফা আমি কোনো রকমে মেটাবার চেষ্টা করতে পারি। কি কি? প্রতাপ জিজ্ঞেস করল। ধর, যদি পাই ধারকর্য করে একটা ফ্ল্যাট কেনার টাকা জোগাড় করতে পারি। 2 বছর অন্তর বউকে হাওয়া খাওয়াতে নিয়ে যেতে পারি কলকাতার বাইরে। 3 ঝি না থাকলে হোটেলে খেতে পারি। আর 4 আমি কিছু টাকা বউয়ের হাত খরচা হিসেবে স্পেয়ার করতে পারি। ব্যাস, আর কিছু পারবো না। আশু বলল, বাকি 6 দফার মধ্যে কোনটা একেবারেই পারবে না? বাচ্চা। বাচ্চা আমদানি আমার হাতে নয়। আমার বউকে কিছুতেই বোঝাতে পারলাম না তার কপালে যদি না থাকে আমি কি করব। এ তো কুমারটুলিতে অর্ডার দিলে পাওয়া যায় না। প্রতাপ বলল, তোর অর্ডার প্লেস সঠিক জায়গায় কর, হয়ে যাবে। বন্ধুরা হো হো করে হেসে উঠল। ঘটনাটা যেভাবে ঘটেছিল একটু বলা দরকার। শচীন হলো সেই ধরনের মানুষ যার মধ্যে এক ধরনের পৌরুষ আছে, অর্থাৎ সে তেজি এবং তেড়া, ভয়ঙ্কর আড্ডাবাজ এবং অসংসারী। সে বউকে ঠিক ততখানি তোয়াক্কা করতে নারাজ যতটা করলে ঘরে শান্তি থাকে। এই স্বভাবের জন্যই তাকে বিয়ের পর থেকেই পস্তাতে হচ্ছে। আজ 4 বছরে তার বউ মলয়া 6 শচীনকে জব্দ করার জন্য নানা রকম কাণ্ড করেছে। একবার বিয়ের নতুন নতুন অবস্থায় 4 আউন্স ক্যাস্ট্রল অয়েল খেয়েছিল। শচীন তাতে যত না জব্দ হয়েছিল তার 4 গুণ হয়েছিল মলয়া নিজেই। ধাত ছেড়ে যাবার জো হয়েছিল তার। পরের বার মলয়ার অয়েলে যায়নি, ট্যাক্সি ধরে চলে গিয়েছিল দক্ষিণেশ্বরের গঙ্গায়। ভেবেছিল হয় আত্মবিসর্জন দেবে, না হয় সন্ন্যাসিনী হবে। সারাদিন ভেবেও মতি স্থির করতে পারেনি। রাতে ফিরে এসে দেখে শচীন পাঞ্জাবির দোকানের কষা মাংস খাচ্ছে, তার পাশে ছোট 1 বোতল হুইস্কি। মলয়াকে দেখে শচীন বলল, আমি ভাবলাম তুমি দুর্গাপুরে লাটুদার কাছে বেড়াতে গেছো। স্বামীর ব্যবহার দেখে ডাক ছেড়ে কেঁদে উঠেছিল মলয়া। তৃতীয়বার মলয়া টানা 72 ঘন্টা উপবাস করেছিল পলিটিক্যাল চাল মেরে। শচীন তাতেও কাবু হলো না, বরং শ্বশুরবাড়িতে গিয়ে বলে এলো, আমি অফিসের কাছে নর্থ বেঙ্গল যাচ্ছি, আপনাদের মেয়েকে দেখবেন। এইভাবে 4র্থ ও 5মবারের পর মলয়া ইঁদুর মারা বিষ খেয়েছিল, কিন্তু ভেজাল বিষ তেমন কোনো কাজ করলো না শরীরে। মলয়া 2-1বার বমি করল। শচীন বলল, চলো তোমার গাইনির কাছে নিয়ে যায়, এই সময় বমি ভালো। মলয়া শেষ পর্যন্ত বুঝে ফেলেছিল শচীন বদলাবার নয়। তার কাছে স্ত্রী আর ডাক্তারের কাছে স্টেথোস্কোপ একই জিনিস, দুটোই গলায় ঝোলাবার, কাজে লাগানোর যন্ত্র। শচীনের না আছে বউ নিয়ে আধিক্যতা, না আছে গদগদ ভাব, না স্বার্থত্যাগ। দায়িত্বহীন আড্ডাবাজ নেশুড়ে নিস্পৃহ এই মানুষটাকে আর সহ্য করা সম্ভব হলো না মলয়ার। তার ওপর বাচ্চা কাচ্চাও হলো না বেচারির, কি নিয়ে থাকবে সে? চোটে মোটে মলয়া বলল,
তোমার সঙ্গে আমি থাকবো না। কাঁচি দিয়ে গোপ ছাড়তে ছাড়তে শচীন বলল, না থাকলে? এত বড় কথা? বেশ, আমি ডিভোর্স করব তোমায়। করো, তোমায় আমি শায়েস্তা করব, তবে আমার নাম। ভয় দেখিও না, তোমার মতন এক গন্ডা মেয়ে ছেলে আমি পকেটে পুড়তে পারি। পারো বলেই তো আমার এই হাল। আমি আজই চলে যাচ্ছি। যাও, আই ডোন্ট কেয়ার। অল রাইট। মলয়া তার ট্রাঙ্ক সুটকেস গুছিয়ে লকারের চাবি নিয়ে সোজা বাপের বাড়ি চলে গেল সেই দিনই। শচীন মাথা ঘামালো না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। 7 দিনেই সব ঠিক হয়ে যাবে। 7 দিনের হিসেব 15, তারপর 21 দিনে গিয়ে দাঁড়ালো। মলয়া আর ফিরল না। শচীন প্রথম দিকে গ্রাহ্য করেনি, ধীরে ধীরে গ্রাহ্য করতে বাধ্য হলো। বাড়িতে তার দ্বিতীয় আত্মীয়া নেই। ঠিকে ঝি আর ঠিকে বামুনের ভরসার সংসার। তারা সকালটা চালিয়ে দেয়, বিকেলে কেউই আসে না। শচীন বাড়ি থাকে না, আসবে কেমন করে? সব দিকেই অসুবিধে হতে লাগলো। বাধ্য হয়েই শচীন একদিন ফোন করলো শ্বশুর বাড়িতে। মলাই ফোন ধরেছিল। বলল, উকিলের সঙ্গে কথা হচ্ছে, কানুদা বলেছে সব ব্যবস্থা করে দেবে। আজকাল ডিভোর্স পাওয়া জল ভাত। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শচীন বলল, বাহ, নেই মানে? তুমি আমার লিগাল ওয়াইফ। কানুদাদার বাড়ি পেয়েছ? আমি তোমার ওয়াইফ নই, লিগাল ঝি ছিলাম, আর থাকবো না। তুমি ছোট লোক, শয়তান। শচীন বলল, বাড়াবাড়ি করো না, পস্তাতে হবে। তোমাকেও হবে। ফোন ছেড়ে দিল মলয়া। শচীন তার পৌরষকে খাটো করে গেল শ্বশুরবাড়িতে। শ্বশুরমশাই বললেন, তুমি যা করেছ এরপর কোন মুখে এ বাড়িতে এসেছ? মালু যাবে না। শাশুড়ি কেঁদে বললেন, মেয়ের তুমি যা হাল করেছ, ছি ছি, তোমায় পুলিশে দেওয়া উচিত। বড়শালা বলে, মালুকে তুমি শ্যাটার করে দিয়েছ, ওর নার্ভ ব্রেক করেছে, ওকে আমরা আর পাঠাবো না, ডিভোর্স স্যুট ফাইল করব। শচীন ফিরে এলো। বুঝল, মাথা খাওয়া আদুরে মেয়ের মাথা আরও নষ্ট করে দিচ্ছে তার বাপের বাড়ির লোক। এমনিতেই মলয়া আদুরি, ন্যাকা, জেদি, ছিটেল এবং অপদার্থ। এখন তার আরও মাথা খারাপ হবার অবস্থা হচ্ছে। শচীনের দুঃখই হলো, বউ তার, অথচ মাতব্বরি করছে বাইরের 5 জনে। বন্ধুদের কাছে শচীন সবই বলতো, বন্ধুরা শুনতো, কোনো উপায় বাতলাতে পারত না। ওয়েট অ্যান্ড সি করে চলতো। শেষ পর্যন্ত আশুই একদিন বিজ্ঞাপনটা আবিষ্কার করে ফেলল। একটা কুকুর বাচ্চা কিনবে বলে আশু স্টেটসম্যানসে বিজ্ঞাপন হাতড়াচ্ছিল। হঠাৎ চোখে পড়ল এক মজাদার বিজ্ঞাপন। আশুর মাথা বড় সাফ। সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে চালান করে দিল কাগজটা। বন্ধুরা প্রথমটায় সন্দেহ প্রকাশ করেছিল। আজকাল নারী জাগরণের দিন। চতুর্দিকে হৈ হৈ চলছে। লিভ মুভমেন্ট, নারী বর্ষ, নানা ধরনের নারী সমিতি আসরে নামছে। তারা ভেবেছিল সেই রকম কিছু একটা হবে। এই সমিতি মেয়েদের নানান সমস্যা ও সামাজিক পীড়ন নিয়ে মাথা ঘামাবার জন্য তৈরি হয়েছে। তা হোক, কিন্তু ব্যাপারটা মেয়েদের। শচীনের মামলা তারা নেবে কেন? আশু বলল, কেন নেবে না? কেস শচীনদার একলার নয়, সঙ্গে বৌদি আছে। সুবিমল বলল, একবার ট্রাই নিতে পারে শচীন। ন্যায় নেবে, না ন্যায় নেবে না, ঘাড় ধাক্কা দিয়ে বার তো করে দেবে না। প্রতাপ বলল, তুই চলে যা শচীন, কেঁদে কোকিয়ে পড়বি। ট্রাই ইয়োর লাক। শচীন বন্ধুদের পরামর্শ কানে তুলে বলল, বেশ, যাব। দিনক্ষণ ঠিক করে দিল বন্ধুরা। শচীন যথারীতি গেল। ফিরে এসে যা বলল তার বিবরণ আগেই দেওয়া হয়েছে। দিন 2 বাদে অফিসে শচীন ফোন পেল। রেহানের গলা। বলল,
আপনাকে আজ একবার আসতে হবে। অফিসে? হ্যাঁ, 5টার পর আসুন, বাই 5:30। ঢোক গিলে শচীন বলল, অন্য পার্টিও কি থাকছে? অন্য পার্টি? ও না, কেউ থাকছে না। আমাদের কিছু কোয়েশ্চেন আছে, ঘন্টাখানেক সময় লাগবে। আপনার ফিজ লাগবে 25 টাকা। 25? মেয়েদের কাছে 15 নিই, আপনার কাছে 30 নেওয়া উচিত ছিল। আমরা কনসিডার করেছি, যদি আপত্তি থাকে আসবেন না। না না, আমি যাব। হগ মার্কেটে প্রতাপকে একটা ফোন করে খবরটা জানিয়ে দিল শচীন। ওরে, আমার ডাক এসেছে, 5টায় যাচ্ছি, 25 টাকা গচ্চা যাবে রে। প্রতাপ বলল, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট নিবি? আমি খালি আছি। না না, একলা যাব। কবি বলেছেন না, একলা চলো রে। যা তবে, সন্ধ্যেবেলায় বাড়িতে আসিস, শুনবো। শচীন যথাসময়ে ওয়েলেসলিতে হাজির হলো। আগের মতনই সব, সেই আয়া, স্লিপ লেখা, ডাক এলো সঙ্গে সঙ্গেই। রেহানের ঘরে ঢোকার আগে শচীন আজ মাত্র 2জন মহিলাকে দেখল। একজন টাইপ করছে, অন্যজন ফাইল ঘাঁটছিল। রেহানের ঘরে ঢুকতেই রেহান বলল, আসুন। শচীন নমস্কার করল। দেরি হয়ে গেল? না না, বসুন। শচীন বসল। দেখল রেহানকে। রেহানের পরনে তাঁতের সাদা শাড়ি, কালো পাড়, গায়ে সাদা জামা। আজ গলায় মালা নেই, যথারীতি গলায় চশমা ঝুলছে। রেহান একটা ফাইল টানলো, পাতা উল্টালো। আপনার ফাইলটা দেখলাম, কিছু ডিটেল দরকার। বলুন। আপনার স্ত্রীর ঠিকানা আপনি দেননি। ঠিকানা কি? শচীন ঠিকানা বলল। রেহান ঠিকানা টুকে নিল, পেন্সিলটা হাতেই থাকলো। মিসেস বাপের বাড়িতে? আগে হ্যাঁ। কতদিন? মাসখানেক। এর মধ্যে কোনো যোগাযোগ হয়নি? আগে সরাসরি নয়, ফোনে হয়েছিল একবার। শ্বশুরবাড়ি গিয়েছিলাম, পাত্তা পাইনি। আপনার ম্যারেজ লাইফ কি 4 বছরের? মাথা নাড়ল শচীন। রেহান পেন্সিল ফেলে দিয়ে এবার একটা সিগারেট ধরালো, লাইটার দিয়ে। আপনার এগেনস্টে কি কি কমপ্লেন মিসেসের? শচীন দুবার মাথা চুলকালো, কাশলো বার কয়েক। আগে কমপ্লেন তো 1000 রকমের। স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে কি না কমপ্লেন করে বলুন, ফ্রম A to Z। স্বামীরাও করে, আপনিও করেছেন। কাজের কথা বলুন। ইউ মাস্ট টক বিজনেস, নাথিং এলস। আপনার মিসেস যে কমপ্লেনগুলো মেনলি করতেন সেটা বলুন। মেনলি? বলছি, মেন কমপ্লেন বলতে আমার বউ নয়, স্ত্রী। সম্মান দিয়ে কথা বলুন। বউ, বর, এসব ভালগার ওয়ার্ড ইউজ করবেন না। আগে বউ তো। প্লিজ স্টপ, কমপ্লেনের কথা বলুন। শচীন পকেট থেকে রুমাল বার করল, কপাল মুছল, বলল, আমার স্ত্রীর মেন কমপ্লেন হলো আমি স্ত্রৈণ নই। স্ত্রৈণ? মানে আপনি স্ত্রীর বাধ্য ছিলেন না? আগে কোনো কালেই নয়। স্ত্রী তো আমার জননী নয় যে বাধ্য হব। আপনি বড় বাজে কথা বলেন। বলেই রেহান বেল বাজালেন। পাশের ঘর থেকে ফর্সা বেটে ওজনদার এক মহিলা এসে দাঁড়ালো। রেহান বললেন, সন্ধ্যা, জাস্ট সিট ডাউন। এই ভদ্রলোককে আমি তোমার কেয়ারে দিচ্ছি, তুমি কেসটা হ্যান্ডেল করবে। এখন বসো, লিসেন টু আওয়ার টকস। পরে ফাইলটা দেখে নিও। নিন, কমপ্লেনগুলো বলুন। শচীন সন্ধ্যা নামী মহিলাটাকে দেখে নিল। সব দিকেই মানানসই, পছন্দই হলো শচীনের। শচীন বলল, আগে আমার স্ত্রীর ধারণা আমি ইরেসপন্সিবল, আমি আড্ডাবাজ, আমার মায়া দয়া নেই, আমি স্বার্থপর। স্ত্রীকে নাকি আমি ইগনোর করি, আমি নেশাখোর। আর লাস্টলি হলো
আমি মানে ফ্যামিলি ক্রিয়েট করছি না বলে শচীন অসহায় মুখ করল। বাচ্চা কাচ্চা না হবার কারণ ভগবান জানেন। ডাক্তার দেখিয়েছেন? সব রকম, সবাই আশা দিচ্ছে, কিন্তু বুঝেছি। তা আপনার কি কি গ্রিভান্স আছে স্ত্রীর বিরুদ্ধে? শচীন নিজে এবার সিগারেট খাবার জন্য উসখুস করতে লাগলো। তারপর পকেট থেকে প্যাকেট বার করলো সিগারেটের। আমার গ্রিভেন্স একটাই, আমার বউ মানে স্ত্রী টু মাচ আদুরে। তার বাপের বাড়ি 12টা বাজিয়ে দিয়েছে মলয়ার, খুকি করে রেখে দিয়েছে। রেহান হাতের সিগারেট অ্যাস্ট্রেতে গুজে দিল, বলল, অন্য কিছু না? না স্যার বলেই নিজেকে শুধরে নিল শচীন। সরি ম্যাডাম। আবার পেন্সিল তুলে নিয়ে দাঁতে টোকা দিল রেহান। ডিভোর্সের প্রপোজালটা কার? আমার স্ত্রীর। তা ডিভোর্স যদি হয় আপনার অসুবিধে কি? শচীন সিগারেট ধরালো, ধোঁয়া গিলে বলল, অসুবিধে কিছুই নেই তেমন, তবে আফটার অল 4 বছর একসঙ্গে ছিলাম, ফাঁকা ফাঁকা লাগে। তাছাড়া ভদ্রলোক একবারই বিয়ে করে, আমি আবার একটা বউ কোথায় পাবো বলুন? রেহান বলল, ঠিক আছে, আমরা দেখছি কি করতে পারি। ওই যে সন্ধ্যা আপনার কেসটা হ্যান্ডেল করবে, আপনি ওর অ্যাডভাইস মতনই চলবেন। ভালো কথা। সন্ধ্যার ঘোরাফেরা এটা ওটার কষ্টও আপনাকে বেয়ার করতে হবে, সেটা আমাদের বিলে থাকবে না। আমরা পরে একটা বিল করব আপনাকে, অফকোর্স ব্যাপারটা সেটেল করতে পারলে। শচীন একবার সন্ধ্যার দিকে তাকালো। রেহান বলল, আমাদের চার্জটা? ও হ্যাঁ। শচীন মানিব্যাগ খুলে 25টা টাকা বার করল। টাকা নিল রেহান। সন্ধ্যা, ওকে রসিদ দিয়ে দাও। প্রতাপরা অপেক্ষা করছিল বাড়িতে। শচীন আসতেই হর্ষধ্বনি উঠল। আয় আয়, হাঁ করে বসে আছি, কি হলো? শচীন বলল, দাঁড়া, আগে দম নি, তারপর বলছি। গজেন তার চায়ের কাপটা এগিয়ে দিল শচীনকে। নাও দাদা, চা খাও, তোমার গলা শুকিয়ে গেছে। চা খেতে খেতে শচীন বিকেলের বৃত্তান্ত বর্ণনা করল। সব শুনে সুবিমল বলল, তোর তো ভালোই হলো রে, নাকের বদলে নুরুন পেলি, লেগে যা, উইশ ইউ বেস্ট লাক। সন্ধ্যা মেয়েটিকে বেশ পছন্দই হয়ে গেল শচীনের। অবশ্য সন্ধ্যা মেয়ে নয়, মহিলা, বছর 32, গোলগাল চেহারা, একটু ভারী গড়ন, গায়ের রং ফর্সা, মুখটি হাসি খুশি মাখানো, বিবাহিতা, চট করে ধরা যায় না। স্বামী থাকে জাহাজে, মেরিনের লোক, 6 মাসে 9 মাসে ঘরে ফেরে। সন্ধ্যার আর সবই ভালো, বুদ্ধিমতী, স্মার্ট, জীবন্ত, কিন্তু বড় বেশি খাদ্যলোভী। শচীনকে নিয়ে যখন রেস্টুরেন্টে ঢোকে, কম করেও 10-12 টাকার খাদ্য একাই খায়। 2টো মোগলাই একসঙ্গে যদিও বা সাঁটা যায়, তার সঙ্গে ডবল ডেভিল কেমন করে মানুষ হজম করে কে জানে। কাটলেট আর চপ একই সঙ্গে কেমন করে মানুষ ওড়ায় কে জানে। ভেলপুরি, চানা মটর তো হরদম হচ্ছে, মুহুর্মুহু কোল্ড ড্রিঙ্ক, তার সঙ্গে ট্যাক্সি, সিনেমা। শচীন হিসাব করে দেখল 7 দিনে সন্ধ্যার পিছনে তার প্রায় 100-2 টাকা বেরিয়ে গেছে। এইভাবে চললে কলসির জল তো ফুরিয়ে যাবে। সেদিন বিকেলে মেট্রো সিনেমার কাছে দেখা হতেই সন্ধ্যা বলল, 8 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছেন, ব্যাপার কি? একটু দেরি হয়ে গেল, অফিসের কাজ। আমার খিদে পেয়ে গিয়েছে। টিকিট কেটেছেন কুরবানির? না, পারিনি। জানতাম আপনি পারবেন না, আমি কেটে রেখেছি। নাইট শো। নাইট শো 8টা থেকে। আগে চলুন পেট ঠান্ডা করি, মার্কেটে রেস্টুরেন্টে যাব, বেড়াবো খানিকটা, তারপর কুরবানি। শচীন বলল, আজ আমার শরীরটা ভালো নেই, জ্বর জ্বর লাগছে। ও ঠিক হয়ে যাবে, একটা স্যারিডনই যথেষ্ট।
লেট আস গো। শচীন হিসাব করে দেখল আজ অন্তত তার 25-30 টাকা গচ্চা যাবেই। উপায় নেই। পরের বউ বা অন্য মহিলা নিয়ে ঘোরাফেরা সত্যিই বড় এক্সপেন্সিভ। নিজের বউয়ের এই 50%ও ছিল না। শচীনের দীর্ঘ নিঃশ্বাস পড়ল। রেস্টুরেন্টে খেতে বসে শচীন বলল, ওদিকে আমার কতটা কাজ হলো? হচ্ছে হচ্ছে মানে? কথাবার্তার চেষ্টা চলছে। সন্ধ্যা বলল ফাউল কাটলেট চিবোতে চিবোতে। আপনার স্ত্রী ভীষণ অ্যাডামান্ট। বলছে কি? অনেক কথা। আপনি কোনোভাবেই স্বামী হবার যোগ্য নন। শচীন মাছ মাংসের দিকে যায়নি, পুডিং চা খাচ্ছিল। সন্ধ্যা আজ সিল্কের শাড়ি পরেছে। চন্দনের রং ব্লাউজটা একেবারেই খাটো, চুলের স্টাইল পাল্টেছে, দারুণ গন্ধ মেখেছে। শচীন বলল, যোগ্য নয় বললে আমি আর কি বলবো? আচ্ছা আপনিই বলুন। কি বলবো? না, আমার সঙ্গে মেশামেশিতে আপনার কি মনে হচ্ছে? সন্ধ্যা মুখ তুলে শচীনকে দেখল, চোখ ভরা হাসি। আমার তো খুবই পছন্দ আপনাকে, ভীষণ। শচীন খুশি হলো। তাহলে আপনার মতন মহিলা যদি পছন্দ করতে পারেন আমাকে, আমার স্ত্রী কেন পারবেন না বলুন? সন্ধ্যা কাঁটা চামচ নামিয়ে 2 হাত খোঁপার কাছে তুলে চুল ঠিক করল, হাসল। সকলের পছন্দ এক নয়। আমি আপনাকে যতই দেখছি ততই ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ছি। সত্যি, আমাদের যদি আগে দেখা হতো। শচীন আহ্লাদে গলে গেলেন যেন। কপাল, জীবনটা এই রকমই। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাহি না। বাহ, আপনি কবিতা লেখেন নাকি? কবিরা স্বামী হলে স্ত্রীদের কত আনন্দ, তাই না? শচীন সিগারেট ধরালো। না না, আমি কবি নই, তবে আপনাকে দেখে মাঝে মাঝে পোয়েট্রি ফিল করি। সন্ধ্যা যেন খেলার ছলে বুকের আঁচল সরিয়ে আবার শাড়ির ভাঁজ ঠিক করল, চাপা হাসি মুখে। আমি জানি আপনার চোখ বলে আপনি কি ফিল করেন, কিন্তু আমি কি ফিল করি আপনি বোঝেন? শচীন বলতে গিয়েও বলল না, তাকিয়ে থাকল। সন্ধ্যা বলল, পুরুষরা মেয়েদের কথা বোঝে না, আমরা কিন্তু আপনাদের কথা বুঝি। নিন, এবার উঠব, আর ভালো লাগছে না। কুরবানিতে আমাদের সিট খুব ভালো। খানিকটা ঘোরাফেরা শেষ করে সিনেমা হলে। সন্ধ্যার বাহাদুরি বলতে হবে, চমৎকার একজোড়া সিট জোগাড় করেছে। একেবারে পিছনের সারি, ডান পাশের দেয়াল ঘেঁষা। শচীন হিন্দি সিনেমার ভক্ত নয়, মাঝে মাঝে বন্ধুদের পাল্লায় পড়ে যায়, রগড় দেখে আর হাসে। সিনেমায় তার মন ছিল না। সন্ধ্যার সঙ্গে একটু খেলাখেলি করার ইচ্ছেই ছিল আসল। পায়ে পায়ে, কুনুইয়ে কুনুইয়ে, কাঁধে কাঁধে কিছুক্ষণ খেলাধুলো চলল। তারপর শচীন বলল, আমার ঘুম পাচ্ছে, একটু ঘুরে আসি। ঘুম? এই রকম ছবি দেখা ছেড়ে? আমার এই সময় একটু ঘুম ঘুম পায়। বাইরে একটা চক্কর দিলে ঘুম কেটে যাবে। আপনি বরং ছবি দেখুন, আমি শোয়ের শেষে বাইরে দাঁড়িয়ে থাকব। ঠিক, বিলকুল ঠিক। আসুন তাহলে। শচীন বাইরে বেরিয়ে গেল। বাইরে এসে ঘড়ি দেখল, হাতে ঘণ্টাখানেকেরও বেশি সময়। ব্রিস্টল থেকে 1.5 খানা মেরে আসা যায়। আর দাঁড়ালো না শচীন, হনহন করে ছোট ব্রিস্টলের দিকে এগোলো। শচীন তৈরি হয়ে দাঁড়িয়েছিল, মুখে পান সিগারেট, চোখ সামান্য লালচে। সন্ধ্যা আসতেই শচীন হাত তুলল। এই যে। কাছে এলো সন্ধ্যা। শচীন বলল, একটু তাড়াতাড়ি করুন, বৃষ্টি আসবে। তাই নাকি? তাহলে ট্যাক্সি ধরতে হয়। ধরা যাবে, আসুন।
সন্ধ্যাকে নিয়ে ফাঁকায় আসতেই ট্যাক্সি পাওয়া গেল। সন্ধ্যাকে উঠিয়ে শচীন উঠছে। তার কানে এলো, কে যেন বলল, শালার হেভি ব্ল্যাক মানি, সুখের পায়রা মাইরি, কেমন জুটিয়েছে। শচীন তাকালো, জনা পাঁচেক লোফার টাইপের ছোড়া। ট্যাক্সি চলতে শুরু করলে শচীন বলল, আমি একটা কথা ভাবছিলাম। জানি, সন্ধ্যা বলল। জানেন কি? শচীন গায়ে গায়ে বসল। একটা হাত সন্ধ্যার পিঠের ওপর দিয়ে ছড়িয়ে দিল। কি জানেন? আপনিই বলুন। না, আপনি। মেয়েরা অনেক কিছু আগে বোঝে বলছিলেন না? দেখি কি বুঝেছেন আপনি। সন্ধ্যা খানিকটা ক্লান্তির ভাব করে আরও ডুবে গেল গদির মধ্যে। তার কাঁধে শচীনের হাত। রাস্তার দিকে তাকিয়ে সন্ধ্যা বলল, ভাবছিলেন ডিভোর্সটা হয়ে যাওয়াই ভালো, তাই না? শচীন হাঁ হয়ে গেল। বলল, এক্স্যাক্টলি। আপনি কি থট রিডিং জানেন? তা জানি, কিন্তু একতরফা যদি ডিভোর্স হয় লাভ কি? আমার তো মুক্তি নেই। আপনিও করে নিন। তারপর? তারপর তো সবই সম্ভব। আমরা দুজনেই তখন মুক্ত। না বাবা, আমারও তো মুক্ত থাকতে ভালো লাগে না। আহা, অত থাকবেন কেন? 2-1 মাস, তারপর আমরা যুক্ত হব। সন্ধ্যা শচীনের ঝোলানো এবং চঞ্চল হাত নিয়ে খেলা করতে লাগলো। মুখেই বলছেন, কাজের বেলায় তখন? না না, মুখে বলবো কেন, আমি মন থেকেই বলছি। যাহ, মদ খেয়ে বলছেন? শচীন যেন বেজায় ধাক্কা খেল। মাত্র 1.5 খেয়েছি, এতে মাথা গোলমাল হয় না। যা বলছি একেবারে সজ্ঞানে। সজ্ঞানে কেউ বোকা কথা বলে না। সন্ধ্যা হাসল। মানে? মানে আপনি আমার কেস, ক্লায়েন্ট। আপনার পরামর্শ শুনতে গেলে আমার কি দশা হবে? রেহানদি তাড়িয়ে দেবে আমায়, আমার চাকরি যাবে। যাক, আমি চাই তোমার চাকরি যাক। কিসের পরোয়া তোমার? আমার সব কিছুই তো তোমার। বলে শচীন সন্ধ্যার কোলের ওপর ঢলে পড়ল। সন্ধ্যা শচীনের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি একেবারে নেংটি মাতাল। আমার এই নেংটি মাতালদের ভালো লাগে না। একদিন ধেড়ে মাতাল হয়ে কোলে শুও, তখন কত আদর করব। নাও ওঠো, আর ন্যাকামি করো না। বলে সন্ধ্যা চুলের ঝুঁটি ধরে শচীনকে তুলে বসিয়ে দিল। জরুরি তলব রেহানের। টেলিগ্রাম হলে লেখা হতো, কাম শার্প। ফোনে রেহান গম্ভীর গলায় বলল, 6টায় আসুন, জরুরি দরকার। শচীন বেশ ভয় পেল। দিন 2 আর দেখা নেই সন্ধ্যার। হয়তো অসুখ বিসুখ করেছে। তার বাড়িটাও জানে না শচীন, জানবার চেষ্টা করেও পারেনি। সন্ধ্যা বলেছে, এটা আমাদের বলতে নেই, কনফিডেন্সিয়াল। কি হবে বাড়ির ঠিকানা জেনে? ঠিকানার মানুষ তো হাজির। শচীন এটাও লক্ষ্য করেছে, সন্ধ্যাকে যখনই ট্যাক্সি চাপিয়ে বাড়ি পৌঁছে দিতে গিয়েছে, এলগিন রোডের মুখে এসে সন্ধ্যা বলেছে, আর নয়, এবার আপনি আসুন। একটা লোক এলগিন রোডের মুখ থেকে যে কোনো দিকে চলে যেতে পারে, সোজা, ডাইনে, বাঁয়ে। কাজেই সন্ধ্যা কোন দিকে যায়, কতটা যায়, তা শচীনের পক্ষে জানা সম্ভব নয়। শচীন ভাবল প্রতাপকে একবার ফোন করে, করল না। করে লাভ নেই। ঘড়িতে 6টা বাজার আগে আগেই শচীন রেহানের অফিসে গিয়ে হাজির। অন্যদের দেখল, সন্ধ্যাকে দেখতে পেল না। রেহানের ঘরে ঢুকতেই দেখল রেহান একেবারে সার্কাসের ড্রেস পরে বসে আছে। প্যান্ট, গেঞ্জি ধরনের জামা, হাতে সিগারেট। শচীন প্রথমেই কেমন ভড়কে গেল। বসুন। বসল শচীন। রেহান টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিল। 2 মুহূর্ত চুপচাপ। তারপর বলল,
আপনি গত 2 হপ্তাহ কী করেছেন তার রিপোর্ট আমি দেখেছি। নাও টেল মি, আপনার মোটিভটা কি? শচীন ঘাবড়ে গেল। মানে 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 আপনি কোন মতলব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? আপনার স্ত্রীকে আপনি ফিরে পেতে চেয়েছিলেন, তাই না? আগে হ্যাঁ, তাই। আপনার স্ত্রী ডিভোর্সের মামলা আনছেন এই ভয়ে আপনি আমাদের কাছে ছুটে এসেছিলেন। আপনি চাইছিলেন এই মামলা যেন তোলা না হয়। ইউ আর উইলিং টু গেট ব্যাক ইয়োর ওয়াইফ, কারেক্ট? শচীনের মনে হলো রেহান নিশ্চয়ই ল পাশ করেছে এবং প্র্যাকটিস করে, চমৎকার জেরা করছে। শচীন বলল, হ্যাঁ, দ্যাটস রাইট। মুখে রাইট বলছেন, কিন্তু কাজে কি করছেন? কাজে? কেন, কাজে কি করব? আই ডিড নাথিং। মিথ্যে কথা বলবেন না। বলেই রেহান ফট করে টেবিলের ফোরিং টাইপের বাতিটা জ্বেলে দিয়ে হাতের কাছে ফ্ল্যাট ফাইল তুলে নিল। ফাইলটা তুলে নাচাবার ভঙ্গি করল, যেমন করে লোকে হাতের চাবুক নাচায়। এখানে আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি লেখা আছে, নিন দেখুন। রেহান ফাইলটা ছুঁড়ে দিল, দিয়ে ল্যাম্পটার মুখ ঘুরিয়ে দিল। রিড ইট। শচীন রীতিমতো ঘাবড়ে যাচ্ছিল। ফাইলটা খুলে নিয়ে পাতা উল্টালো। পাতা উল্টে শচীন অবাক। সন্ধ্যা প্রতিদিনের রিপোর্ট পেশ করেছে বেশ গুছিয়ে। এরকম রিপোর্ট সামারি পেলে অফিসের বড় কর্তারা নিশ্চয়ই খুশি হতেন। কখন কোথায় দেখা হলো, দেখা হবার পর কোথায় যাওয়া হলো, কথাবার্তা কি হলো, কেমন খাওয়া দাওয়া হলো, তার সমস্ত বিবরণ সংক্ষেপে লেখা। শচীনের কোনোটাই আপত্তিযোগ্য বলতে পারে না। দেখলাম, কিন্তু আপনি যে বলছেন আমি কিছু করেছি, কই এখানে তার লেখা কোথায়? রেহান আবার একটা সিগারেট ধরালো। করেননি? না। আপনি শেষ রিপোর্টটা দেখেছেন? চোখ বুলিয়েছি। দুজনে মিলে নাইট শোয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন? গিয়েছিলাম। শচীন সাহস সংগ্রহের জন্য একটা সিগারেট ধরালো। সিনেমা হলে আপনি, কি বলবো, সন্ধ্যার হাতটা কাঁধ ধরেছিলেন? ধরাধরির কি আছে মশাই, উনি টিকিট কেটেছিলেন নিজে, সিট দুটোও ভালো ছিল। চুপচাপ বসে সিনেমা দেখতে আমি পারি না, আমার একটু হয়। আমি জাস্ট মজা করছিলাম। মজা? মজা ছেড়ে আপনি মদ খেতে বেরিয়ে গেলেন? মজা ঠিক মতন করতে না পারলে বোর করে। আমার হাই উঠছিল, ঘুম পাচ্ছিল, সামান্য খেতে বেরিয়েছিলাম। রেহান হাত বাড়ালো, ফাইলটা ফেরত নেবে। সিনেমা থেকে বেরিয়ে ট্যাক্সিতে আপনি যা সব কাণ্ড করেছেন তা থেকেই বোঝা যায় আপনি তো একটা যাচ্ছেতাই ধরনের মানুষ। শচীন চুপ করে থাকলো 2 মুহূর্ত, তারপর বলল, কাণ্ড কিছুই করিনি, মানে তেমন কিছু করেননি। ইউ আর এ ড্যাম লায়ার। সন্ধ্যার হাত ধরে কী সব বলছিলেন? ছি ছি, এদিকে আমাদের কাছে কাঁদুনি গাইতে এসেছেন স্ত্রী যেন ডিভোর্স না করে, ওদিকে অন্য একজনের স্ত্রীকে উস্কাচ্ছেন যাতে সে স্বামী ত্যাগ করে। তারপর আমি? শচীন বাধা দিয়ে বলল, কি বলেছি খেয়াল নেই। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, খানিকটা নেশার ঘরে ছিলাম। তবে হ্যাঁ, এটা বলেছিলাম, আমার তো কিছু হলো না, আপনারও যা হাল, তাতে দুজনেই লেজ খসিয়ে পরে আবার করলে ভালো হয়। ভালো হয়? আশ্চর্য, আপনি একজন পরস্ত্রীকে। দেখুন, পরস্ত্রী টরস্ত্রী জানি না, আমার গাঁট গচ্ছা কত যাচ্ছিল রোজ জানেন? বাড়িতে হিসেবের খাতায় লিখে রেখেছি। রেহান টেবিলের ওপর জোর থাপ্পড় মারল। চুপ করুন, খরচার কথা তুলবেন না। আপনাকে বলাই হয়েছিল সন্ধ্যার প্রফেশনাল এক্সপেন্স আপনাকে দিতেই হবে, আপনি রাজি হয়েছিলেন। শচীন মাথা কাত করল। হয়েছিলাম? তা বলে এত খরচ? মশাই, খাওয়ার শেষ নেই। এক দিন 14 টাকার খাবার উনি একাই খেতেন, তার ওপর সিনেমা, ট্যাক্সি চড়ে হাওয়া খাওয়া। আমাকে ফতুর করার জন্য আপনি এই জিনিসটি আমার ঘাড়ে চাপিয়েছিলেন, তা আমিও দেখলাম
পয়সা যখন যাচ্ছে তখন আমিই বা একতরফা খরচ করে যাই কেন শুধু শুধু? একটু রিটার্ন তো দরকার। রেহান বিকটভাবে চিৎকার করে উঠল, রিটার্ন? দাঁড়ান, রিটার্ন দেখাচ্ছি। বলতে বলতে রেহান ঘন্টি টিপল। ও ঘর থেকে একজন এসে দাঁড়ালো। সন্ধ্যাদের আসতে বলো। শচীন কেমন ঘাবড়ে গেল। যাক চলে, সন্ধ্যাও আছে তাহলে? কোথায় ছিল সন্ধ্যা লুকিয়ে? শচীন তো দেখতে পায়নি। রেহান হাত বাড়িয়ে ল্যাম্পটা টেনে নিজের দিকে করে নিল। শচীন বলল, একটা কথা বলবো? বলুন। আমি আপনাদের এসা প্যাঁচে পড়েছিলাম যে প্যাঁচ কেটে বেরোবার উপায় পাচ্ছিলাম না। ইচ্ছে করেই ওইসব করেছি। আমরা আপনাকে প্যাঁচে ফেলেছিলাম? দারুণ প্যাঁচে ফেলেছিলেন। বউ ফিরিয়ে দেবার লোভ দেখিয়ে এক্সপ্লয়েট করছিলেন আপনারা। শচীনের কথা শেষ হলো না। দরজা খুলে সন্ধ্যা এলো, সঙ্গে আর এক মহিলা। শচীন তাকিয়ে দেখল, তারপর তার ধাত ছেড়ে যাবার জো। মলয়া, একেবারে জলজ্যান্ত। শচীনের গলা শুকিয়ে গেল। রেহান সন্ধ্যাদের দেওয়াল ঘেঁষা সোফায় বসতে বলল। তারপর শচীনের দিকে তাকালো। আপনি বলছিলেন আমরা আপনাকে পেঁচে ফেলেছি। তা খানিকটা ফেলেছি অবশ্য। যে রিপোর্টগুলো আপনি দেখলেন তার একটা করে কপি আমরা সব সময় আপনার স্ত্রীকে পৌঁছে দিয়েছি, টু ইনফর্ম হার অ্যাবাউট ইয়োর মিসডিস। শচীন ঘামতে লাগলো। এ তো সব্বনেশে জায়গা রে বাবা। রেহান সন্ধ্যাদের দিকে তাকালো। মলয়াকে বলল, ভাই, এবার আমি তোমাকে ওই স্বামী নামক মানুষটির কিছু কথাবার্তা শোনাবো। প্লিজ লিসেন। বলে রেহান কোথায় একটা কল টিপল। তারপর শোনা গেল শচীনের গলা। শচীন চমকে উঠেছিল। তারপর বুঝতে পারল রেহান আজকের কথাবার্তা কায়দা করে টেপ করে নিয়েছে। টেবিল ল্যাম্পটার দিকে তাকালো শচীন। তার একবারও মনে হয়নি ওটা শুধু বাতি নয়, আর এক গ্যাঁড়া কল। রেহানের টেবিলের আড়াল থেকে টেপ বাজতে লাগলো, আর শচীন বসে বসে ঘামতে লাগলো। শেষকালে টেপ শেষ হলো। একেবারে চুপচাপ। রেহান বলল, ভাই মলয়া, এই তোমার স্বামী, নিজের কানেই সব শুনলে। তুমি কি ওর কাছে ফিরে যেতে চাও নাকি ডিভোর্স স্যুট ফাইল করবে? আমরা তোমার তরফে সাক্ষী দিতে পারি, রেডি ডকুমেন্টস আছে। সন্ধ্যা বলল, আমি কোর্টে আরও অনেক কিছু বলবো। মোস্ট আনফেথফুল হাজবেন্ড, তুমি ডিভোর্স পেয়ে যাবে। শচীন চিৎকার করে বলল, এসব কি হচ্ছে? বাহ, আমি বউ ফেরত পাবার জন্য হন্যে হয়ে ঘুরছি, আর আপনারা ব্যাপারটা কেঁচিয়ে দিচ্ছেন। রেহান বলল, আপনি কি স্ত্রী ফেরত পাবার যোগ্য? তার মানে? শচীন আসামির মতন মলয়ার দিকে তাকালো। আমার এখানে আসার উদ্দেশ্যটা কি ছিল বলুন? স্ত্রীর জন্যই তো এসেছিলাম, শালীদের জন্য নয়। রেহান থ, তারপরেই গর্জন, কি বললেন? শালী? শচীন বলল, স্ত্রীর বোনরা শালীই হন বাংলা মতে। নিন, অনেক হয়েছে, আর আমায় ঘাঁটাবেন না। বলে শচীন মলয়ার দিকে তাকালো। তুমি তোমার দিদিদের সব কথা বিশ্বাস করো না প্লিজ। যা করেছি তোমার জন্য। ঘরে চলো লক্ষ্মীটি, পা ধরবো। সন্ধ্যা খিলখিল করে হেসে উঠল। রেহানও হাসছিল। হাসতে হাসতে বলল, মলয়া, এমন লেজকাটা ভগ্নিপতি আমি দেখিনি ভাই। তা যা করার তোমরাই ঠিক করো। এ মশাই বউ নিয়ে যান আর না যান, আমাদের পুরো ফিস কিন্তু দিয়ে যাবেন। ট্যাক্সিতে পাশাপাশি বসে শচীন বলল, তুমি আমায় বাইরে বাইরেই চিনলে ভাই, ভেতরটা দেখলে না। মলয়া কথা বলল না। শচীন স্ত্রীর হাত টেনে নিয়ে বলল, তোমার প্রাণে একটু মায়া নেই? 4 বছরের স্বামী 1.5 মাস তাকে খেলালে। মলয়া বলল, মায়াটায়া জানি না, তবে খুব খেলছিলে। তোমার খেলার কথা শুনে গা আমার রিরি করত। বাড়ি চলো, খেলা দেখাবো। শচীন বউয়ের কোলে হাত ডুবিয়ে বলল, নিশ্চয়ই দেখাবে। তোমার খেলা না দেখে মরেই যাচ্ছিলাম মাইরি।
মলয়া স্বামীর হাত সরিয়ে দিয়ে বলল, অসভ্যতা করো না। শুনছিলেন বিমল করের লেখা গল্প বউ নিয়ে খেলা। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।